একটা কথা আছে, তুমি অধম তাই বলে কি আমি উত্তম হব না। আমাদের সময় কি এরকম হয়েছে যে বিএনপির রাজনীতি করতে দেবো না, ব্যান্ড করে দিয়েছি? আমাদের সময় কি এমন হয়েছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা নিজেরা হাজির না হয়েও খালাস হয়ে যাওয়ার মতো ঘটনা? এই বিস্ময়কর ঘটনা আওয়ামী লীগের যতটা শাসনামল ছিল স্বাধীনতার পরবর্তী থেকে কোনো সময় কিন্তু এই ঘটনা ঘটেনি। কোনোদিন আপনি শুনেছেন দণ্ডপ্রাপ্ত ব্যক্তি কোর্টে আদৌ সারেন্ডার করে নাই, কাস্টডিতে যায় নাই, হাইকোর্টে আপিল করে তিনি খালাস হয়ে যাচ্ছেন? এভাবে জুডিশিয়ারিকে ব্যবহারের ঘটনা তো ইউনূস আমল হয়েছে। তার ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে তাহলে এই যে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্স, রুলস অফ ল, সেগুলো তো শুধু মুখের কথা হয়ে যাবে। এই জন্য আমরা আশা করি যে আমাদের সময় যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা যেন ভালো কাজ করার জন্য উদাহরণ হিসাবে চিহ্নিত না হয়। আমাদের একটা কনসেনসাসের ভিতর আসতে হবে, আমাদের কিন্তু একটা জায়গায় আসতে হবে যে আওয়ামী লীগের ভুল ত্রুটি নাই, আওয়ামী লীগের শাসনামলে ভুল ত্রুটি নাই, এ কথা একবারও বলার কিছু নাই। একটা নেগোশিয়েট করতে হবে অন্তত, যে একটা সম্মানজনক পর্যায়ে আমরা সবাই মিলে যেন বাংলাদেশটাকে ডেভেলপ করতে পারি। কারণ এই দেশটা তো এইরকম ছিল না, এই দেশটা তো একটা পরাধীন রাষ্ট্র ছিল, এই দেশটায় তো অন্ন বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষার ব্যবস্থা ছিল না। এই দেশটাকে তো আধুনিক উন্নত রাষ্ট্রে শেখ হাসিনার আওয়ামী লীগ সরকারই করেছে। হোক, আমাদের রাজনীতির পরিবর্তন হয়েছে, সমস্যা নাই, আমরা মেনে নেব। আবার যদি মানুষ আমাদের চায় আমরা আসবো, না চাইলে আমরা বিরোধী শিবিরে থাকবো। কিন্তু আইনকে আইনের মতো চলতে দেওয়ার যে সুযোগটা ছিল, আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে বলি। শেখ হাসিনা তখন প্রাইম মিনিস্টার, তার বিরুদ্ধে একটা আদালত অবমাননা মামলা হয়েছিল অ্যাপিলেট ডিভিশনে, আর একটি মামলা হয়েছিল হাইকোর্ট ডিভিশনে। এই দুইটি মামলায় কিন্তু শেখ হাসিনা পাওয়ারে থাকা অবস্থায় জাজমেন্ট হয়েছে। ওই বিচারকদের কাউকে কিন্তু বিচারালয় থেকে বিদায় দেওয়া হয়নি, কখনো হুমকি দেওয়া হয়নি। একজন বিচারককেও জোর করে, এই যে এখন যেটা হচ্ছে যে বিচারপতিদের ডেকে ডেকে ইন্টেলিজেন্স এজেন্সি বা মব দিয়ে বলা হয় যে রিজাইন দেবেন নাকি অপসারণ করে দেব, কেউ যদি বলে না রিজাইন দেব না, তাকে অপসারণ করা হচ্ছে। শেখ হাসিনার সময় তো এই ঘটনা ঘটেনি। ফলে আমাদের বিরুদ্ধে যে কমন এলিগেশনটা আছে সেক্টরিয়ালি যদি দেখেন তাহলে দেখবেন অনেক জায়গায় যে সহনশীলতা শেখ হাসিনা দেখিয়েছেন, এই সহনশীলতা কিন্তু তার পরবর্তী অধ্যায়ের যারা আসছে তারা কিন্তু তা দেখান নাই, বরং চরম প্রতিহিংসার কাজগুলি করছেন। যদিও নিশ্চয়ই আপনি জানেন যে প্রধান বিচারপতি মানে এস.কে সিনহাকে এক রকমের মব সৃষ্টি করে চাপের মুখে পদত্যাগে বাধ্য করা হয়েছিল, তারই ধারাবাহিকতায় এখন প্রধান বিচারপতি একজনকে, খায়রুল হককে, একটা বিচারের রায় দেওয়ার জন্য হত্যা মামলার আসামি হয়ে জেলে থাকতে হচ্ছে। এই যুক্তিটাও নিশ্চয়ই দেওয়া যায়, এই আলাপও করা যায়। কিন্তু আমি জানতে চাই যে নির্বাচনের প্রত্যাশা করছেন আওয়ামী লীগ সভানেত্রী, তিনি বলছেন স্থানীয় সরকার নির্বাচনে যাতে আপনাদের নেতা কর্মীরা যুক্ত হতে পারেন, আপনারা যাতে স্থানীয়ভাবে সেজন্য নেতা কর্মীদের সক্রিয় করেন, উজ্জীবিত করেন। সেই পরিসর পাওয়ার সম্ভাবনা দেখছেন আপনাদের নেতা কর্মীরা কি সেজন্য প্রস্তুত আছেন? আওয়ামী লীগের নেতৃত্বে পরিবর্তন দরকার। আপনাদের কাউকে আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা পছন্দ করেন না, এই রবটা তো নিশ্চয়ই আপনারা 18 মাস ধরে দেখছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। মানে আপনারা সকলে খারাপ, সকলে অযোগ্য, আপনাদের কাউকে পছন্দ করে না আওয়ামী লীগের কোন স্তরের ব্যক্তিবর্গ। আপনারা কি তৃণমূলে কি শোনেন? মানে তৃণমূলের নেতা কর্মীরা বলেন তারা স্থানীয় সরকার নির্বাচনে যদি আপনাদের যোগ দেওয়ার সুযোগ হয়, আপনারা সেই অবস্থায় আছে আপনাদের সংগঠন? দেখুন, আমাদের সংগঠন বলতে তো সাধারণ মানুষরা, আওয়ামী লীগের মাঠ পর্যায়ের কর্মীরা। আওয়ামী লীগ যতবার বিপর্যয়ের মধ্যে পড়েছে সবসময় কিন্তু মাঠ পর্যায়ের কর্মীরাই আওয়ামী লীগের পরিত্রাণ দাতা হয়ে আসছে। আর আমি প্রায় যে কথাটা নবনীতা বলে থাকি যে আমরা কেউ নেতা না, আওয়ামী লীগের নেতা একজনই, তিনি বঙ্গবন্ধুর আদর্শ এবং রক্তের উত্তরসূরি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। আর আমরা সবাই কর্মী। আমাদের অনেকের আচার আচরণে, আমাদের কৃতকর্মে আমাদের অনেক কর্মীরা ক্ষুব্ধ, অখুশি। এই বাস্তবতা তো অস্বীকার করতে পারবো না। আমরা সেই জায়গার থেকে কেউই তো আমরা অনিবার্য না। আওয়ামী লীগে এখন পর্যন্ত আমি মনে করি শেখ হাসিনা ছাড়া আমরা XYZ কেউ অনিবার্য না। নতুন নেতৃত্ব আসবে,
এক সময় যারা ছিল তারা চলে গেছেন, পরে যারা ছিল তারা অনেকে বার্ধক্যে চলে গেছেন, আমরা চলে যাব। আমাদেরকে আঁকড়ে থাকতে হবে এটা আমি মনে করি না। আমাকে দল অনেক কিছু দিয়েছে, আমার মতো অনেককে অনেক কিছু দিয়েছে। আমাদের যখনই গ্রহণযোগ্যতা মানুষের কাছে থাকবে না, কর্মীদের কাছে থাকবে না, আমাদের কেন জোর করে একই পদে থাকতে হবে, আমাকে কেন বারবার এমপি হতে হবে, মন্ত্রী হতে হবে, এই প্রবণতা থেকে বেরিয়ে এসে নতুনদের জায়গা করে দিতে হবে। আমার মনে হয় এই উপলব্ধি আমাদের অনেকের ভিতরে এসেছে। স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণের একটা সুযোগ তৈরি হচ্ছে কিনা, আবার সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কথাও তো শুনছিলাম যে সেখানে নাকি অন্য নামে আওয়ামী সমর্থক আইনজীবীরা নির্বাচন করবেন ভাবছেন। আওয়ামী সমর্থক আইনজীবীরা তো অনেকে ঢুকতেই পারছিলেন না আদালতে, পরিসর তৈরি হচ্ছে, একটা স্পেস হচ্ছে। দেখুন, প্রথম আলো স্থানীয় সরকার নির্বাচনে পার্টি ডিসিশন দেবে। আমরা স্থানীয় সরকার নির্বাচন সহ সর্বত্র আমাদের সংবিধানে বলা হয়েছে স্থানীয় সরকার ইউনিটগুলি নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে পরিচালিত হবে। সেটা কিন্তু আওয়ামী লীগ এসে সর্বত্র সেটা শুরু করেছিল। কোনো কোনো জায়গায় অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বটে, কিন্তু নির্বাচনী প্রক্রিয়াটা আওয়ামী লীগ শুরু করে দিয়েছিল। সেই ক্ষেত্রে আমাদের দলের ডিসিশন হবে, আমাদের নেতাকর্মীরা নির্বাচনমুখী। আওয়ামী লীগ সর্বসময় নির্বাচনমুখী দল। আওয়ামী লীগ যতবার ক্ষমতা এসেছে সেটা স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে উপজেলা, পৌরসভা, সিটি কর্পোরেশন, কেন্দ্রে সবসময় নির্বাচনের মাধ্যমে, কখনোই মার্শাল ল জারি করে না, অবৈধভাবে ক্ষমতা দখল করে না। আর সুপ্রিম কোর্টে যদিও আমরা বাইরে বলি এই প্যানেল ওই প্যানেল, রিয়ালিটি কিন্তু ভিন্ন। আমি সুপ্রিম কোর্ট বারের সেক্রেটারি ছিলাম, আমি বার কাউন্সিলের 2 টাইমস ইলেক্টেড মেম্বার ছিলাম, ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ছিলাম। এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি ইলেকশন করতে হয়, কখনো কোনো প্যানেল হয় না। প্যানেলটা বাইরে বলা হয়। এখানে যে ব্যক্তি নির্বাচন করবে সেই ক্ষেত্রে যে কেউ নির্বাচন করতে পারে, ক্রাইটেরিয়া যদি পড়ে, আমাদের গঠনতন্ত্রের ভিতর যদি পড়ে সেটা করবে। আমরা মনে করি যে জামাত এবং বিএনপির অনুসারী যারা, শুধু তারা নির্বাচন করবে তা কেন, ৭১-এর চেতনায় যারা বিশ্বাস করে সেই ব্যক্তিরা কেউ জাতীয় আইনজীবী পরিষদ করতে পারে, গণতান্ত্রিক আইনজীবী সমিতি করতে পারে, জাতীয় আইনজীবী ফেডারেশন করতে পারে, আওয়ামী আইনজীবী পরিষদ, বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ, বিভিন্ন সংগঠন আছে। এই সংগঠন যারা করে তারাও করতে পারে। এখানে কিন্তু কোনো দলীয় নির্বাচন হয় না এবং কখন প্যানেলওয়ারি নমিনেশন সাবমিট হয় না। নমিনেশনও ইন্ডিপেন্ডেন্ট, নির্বাচনে ক্যাম্পিং হয় ইন্ডিপেন্ডেন্ট। বাইরে একটা পরিচিতি থাকে যে এটা এই সমর্থক গোষ্ঠী, এই সমর্থক গোষ্ঠী, এইরকম। আমরা আশা করছি সুপ্রিম কোর্টের বারের লয়ারদের মঙ্গলের জন্য বারের যে লিডারশিপ, এই লিডারশিপের নির্বাচন দীর্ঘদিন হচ্ছে না। সেখানে বিএনপি জামাতের একটা অ্যাডহক কমিটি কাজ করছে, তারা নির্বাচন দিতে চেয়েছে। আমরা আশা করছি যে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনায়, প্রগতিশীল চেতনায় যারা বিশ্বাস করে, ন্যাপ, কমিউনিস্ট পার্টি হোক, জাতীয় পার্টি হোক, জাসদ হোক, আওয়ামী লীগের হোক, বিভিন্ন অর্গানের যে সকল মানুষরা আছে, লয়ার আছে, তাদের নির্বাচনে আসার সুযোগ দিতে হবে। কিন্তু আমরা অনাকাঙ্ক্ষিত অবস্থা দেখলাম। গতবার ক্যান্ডিডেট ছিলেন যিনি আবু সাইদ সাগর, তিনি ঢাকা বারের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, সুপ্রিম কোর্ট বারের একসময় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, তিনি একজন সিনিয়র লয়ার। তার রুমে গিয়ে সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। টার্গেটটা হলো যে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী কাউকে নির্বাচন করতে দেবে না, এমন একটা ভয়ভীতি। আমি আপনার এই প্রোগ্রামের মাধ্যমে বিএনপি এবং তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ করব, এই জাতীয় মব সংস্কৃতি কোর্ট অঙ্গনে দিয়ে ভালো কথা বললে সেই ভালো কথা কিন্তু মানুষ নেবে না। এমনি আপনাদের নিয়ে, আপনাদের এক সময়ের জোট জামাত, এনসিপি অনেক নানা কথা বলতেছে, নানা রকম গালিগালাজ করতেছে, স্ল্যাং ব্যবহার করতেছে। সেই অবস্থায় মবকে উস্কে যাতে না দেওয়া যায় সেজন্য যে ব্যবস্থা নেওয়া দরকার তারা নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। শেষ করব, মানে তাহলে আপনারা ফিরবেন কিভাবে, ফিরবেন কবে? আর আপনাদের ফেরাটা তো আসলে মাঠে যেমন পরিসর তৈরি হতে হবে সত্যিকার অর্থেই, শেখ হাসিনাও শুনেছি নেতাদেরকে সেটাই বলেছেন, মানে আদালতেও তো পরিসর তৈরি হতে হবে, মামলা লড়তে পারতে হবে, মামলায় প্রতিকার পাবেন, জামিন পাবেন, এ ব্যবস্থা তৈরি হতে হবে। মানে কিভাবে ফিরবেন, কবে ফিরবেন, কোনো সম্ভাবনা তৈরি হলো কিনা এই নির্বাচনের পর? দেখুন, দেয়ালে পিঠ থেকে গেলে তারপর কিন্তু আর পিছনে যাওয়া যায় না। আমাদের কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে। কে আমাকে সুযোগ দিলেন, কে দিলেন না সেটা বিশ্বাস করব না। কারণ ৪৫,০০০ লোকের ধারণ ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের কারাগার, সেখানে সমকালের একটি রিপোর্টে দেখছিলাম যে ৩,৬০,০০০ গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারের পরে
আমি যে নোটিশটা দেখালাম আপনাকে, জামিন হলেও গেট থেকে আবার গ্রেপ্তার করা হবে। কিছুদিন পরে আমার ভাইকে একই কাজ করেছে, বারবার জামিন হচ্ছে, বারবার গ্রেপ্তার করা হচ্ছে। এরকম আমাদের অসংখ্য নেতা কর্মীদেরকে কত লোককে গ্রেপ্তার করবে? প্রয়োজনে আমরা সবাই স্বেচ্ছায় কারাবরণ, স্বেচ্ছায় আমরা আদালতে হাজির হব। আদালত কতজনাকে রাখার ব্যবস্থা করবে? সরকার কতটা কারাগার করবে? কারণ অবৈধ দখলদার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার রেজিমে যে ভয়াবহ মবক্রেসি, আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতে তুলে নেওয়া সহ যে চরম একটা নৈরাজ্য সৃষ্টি করেছিল, রাস্তাঘাটে যে কোনো জায়গায় মানুষকে মেরে ফেলা যাবে, খুন খারাপির সঙ্গে যারা জড়িত তাদের কোনো বিচার করা যাবে না, রাষ্ট্রীয় সম্পদ বিদেশিদের দিয়ে দেওয়া যাবে সহ যত প্রকার খারাপ কাজ হয়েছে, বর্তমান সরকার আসার পরে আমাদের একটা প্রত্যাশা সৃষ্টি হয়েছে যে যদিও বিতর্কিত নির্বাচন, তবুও একটা নির্বাচনের মধ্য দিয়ে যে সরকার আসছে তারা অন্তত ইউনূসের রেজিমের যে ভয়ঙ্কর নৈরাজ্য, সন্ত্রাস, হত্যা, নারকীয়তা, বর্বরতা, নৃশংসতা, এর থেকে অন্তত পরিত্রাণ হবে। কারণ আমরা লক্ষ্য করেছিলাম প্রধানমন্ত্রী তারেক রহমান প্রেস কনফারেন্সে যতগুলি প্রশ্ন আসছে প্রতিটা জায়গায় বলছেন সবকিছুই হবে আইন অনুযায়ী, রুলস অফ ল। আমরা সেটা ভেবেছিলাম যে রুলস অফ ল যদি বলেন তাহলে আইনের শাসন আসবে। আর আইনের শাসন আসলে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি প্রতিষ্ঠান যে এটা শুধু একটা পলিটিক্যাল অর্গানাইজেশন না, এটা একটা ইনস্টিটিউশনে পরিণত হয়েছে। বাঙালি জাতির ইতিহাসে যা কিছু গৌরবময় অর্জন সব এই আওয়ামী লীগের নেতৃত্বে হয়েছে। এমনকি মহান মুক্তিযুদ্ধে এই আওয়ামী লীগের নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিল সেই যুদ্ধেরই একজন সিপাহসালার ছিলেন বর্তমান প্রধানমন্ত্রীর পিতা জেনারেল জিয়াউর রহমান। তিনি একটা সেক্টরের কমান্ডার ছিলেন এবং তার আরো অনেক ভূমিকা ছিল। ফলে আমরা ধরে নিতে চাইলাম যে এইটা তারেক রহমানের মাথায় থাকবে যে তার বাবাও এই দলটির সাংগঠনিক কাঠামোর অধীনে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। অর্থাৎ সবকিছু অর্জনের এই দলটি, ফলে সেই দলটাকে ইউনূস সাহেব সম্পূর্ণ বেআইনিভাবে অসাংবিধানিক উপায়ে যে তার কার্যক্রম বন্ধ করেছে এবং অহেতুকভাবে মামলা দিয়ে আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মীদের হয়রানি করছে। আমরা আশা করছিলাম যে তারেক রহমান যে কথাটা বলছেন যে সবকিছু হবে আইন অনুযায়ী, তা আইন অনুযায়ী হলে এই অবৈধ কার্যক্রম বন্ধের যে সিদ্ধান্তটা, এক্সিকিউটিভ ডিসিশনটা, এই ডিসিশনটা উনি প্রত্যাহার করবেন। অবৈধভাবে যাদেরকে গ্রেপ্তার করে ভুয়া মামলায়, মানে সাজানো বানোয়াট মামলায় যাদেরকে জেলখানা রাখা হয়েছে, তারা যাতে আইনানুগ প্রক্রিয়ায় বের হতে পারে সেই ব্যবস্থা করবেন, এটা আমরা প্রত্যাশা করেছিলাম। কিন্তু এখন পর্যন্ত আমাদের সেই প্রত্যাশার কোনো প্রতিফলন হয়নি। বরং যেটা লক্ষ্য করেছি যে গতকাল বরিশাল আইনজীবী সমিতির বারবার নির্বাচিত প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তালুকদার মোহাম্মদ ইউনূস, তাকে সজ্জন হিসাবে সবাই জানে, কখনো কাউকে উচ্চ স্বরে একটা কথাও বলেন না। তাকে একটা মামলা, যে মামলাটা ম্যাজিস্ট্রেট থার্ড ক্লাসের কোর্টে বিচার হতে পারে এবং সে মামলার ঘটনা বহু পূর্বের, সেই মামলায় ম্যাজিস্ট্রেট জামিন দিয়েছে, অন্য আসামিরও জামিন ছিল। কেন ম্যাজিস্ট্রেট জামিন দিল? বিএনপির নেতারা অর্থাৎ আইনজীবী নেতারা কোর্টে গিয়ে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটকে হেনস্থা করেছেন। আবার আজকে সুপ্রিম কোর্টে একসময় ঢাকা বারের প্রেসিডেন্ট ছিলেন আইনজীবী সমন্বয় পরিষদের নেতা আবু সাইদ সাগর, তিনি সুপ্রিম কোর্ট বারের আসন্ন নির্বাচনে একটা নির্বাচনী প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য লোকজনদের ডেকে কথা বলতেছিলেন। তার চেম্বারে গিয়ে সেখানে একটা চরম নৈরাজ্যকর অবস্থা করেছে, হামলা করেছে, লয়ারদেরকে মারধর করেছে। আপনার নিশ্চয়ই মনে আছে চট্টগ্রামে একজন ম্যাজিস্ট্রেট সরাসরি এফআইআর করতে কেন অর্ডার দিলেন না, তাকে নাজেহাল হতে হয়েছে। কক্সবাজারের ঘটনা এটা, ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে এটা। কাজে আইনের শাসনের কথাটা যেটা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সেটাকে যে ধ্বংস করেছিল ইউনূস এবং আসিফ নজরুল গংরা, সেইখান থেকে যে উত্তরণের প্রত্যাশাটা আমরা করেছিলাম সেটা কিন্তু এখনো দৃশ্যমান না। আমরা আশা করি যে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হিসাবে তিনি আইনের শাসনের যে প্রতিশ্রুতি দিয়েছেন বাস্তবেও সেটা দৃশ্যমান করবেন। মানে মবের কথা যদি বলেন, মানে এখনো চলছে, এটা বলছেন আদালত প্রাঙ্গণেই চলছে। আদালতে যে মব হয়েছে সেটার মধ্যে মানে এর আগেও বিচারালয়ে যে ঘটনাগুলো ঘটেছে সেখানে বিএনপি পন্থী আইনজীবীরা কখনোই পিছিয়ে ছিলেন না। 32 নম্বরের ভাঙচুরের ঘটনায় নেতৃত্ব দিয়েছেন যুবদলের একজন, সেটা তো আওয়ামী লীগ সভানেত্রী নিজে নেতাকর্মীদের নাম উল্লেখ করে বলেছেন। কিংবা মানে তারেক ভাই কথা দিলাম 32 নম্বর দখল নিলাম, এই স্লোগান হয়েছে। সারা দেশেই
বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এসবে যুক্ত হয়ে পড়েছিলেন, কিন্তু এই যে শীর্ষ নেতৃত্বের থেকে যে বার্তাটা যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে রাখা আদর্শিকভাবে পছন্দ করেন না, রীতিমতো টাইম ম্যাগাজিনকে বলেছেন, রয়টার্সকে বলেছেন শেখ হাসিনার পুত্রকন্যারা রাজনীতিতে ফিরলে অসুবিধা নাই, এবং আপনারা বিভিন্ন জায়গায় অফিস খুলছেন, পরে আবার গিয়ে বৈষম্য বিরোধীরা বিভিন্ন জায়গায় ভাঙচুর করছে, সেটা জাতীয় নাগরিক পার্টি ভাঙচুরও করছে, কিন্তু পুলিশ তো গ্রেফতার করছে না। পুলিশ শুধু গ্রেপ্তার করছে না, আমি একটা ডকুমেন্ট আপনাকে দেখাই, এটা 24 ফেব্রুয়ারিতে চট্টগ্রাম রেঞ্জের পুলিশের ডিআইজি মোহাম্মদ শাহজাহান স্বাক্ষরিত। এই ডকুমেন্টটায় উল্লেখ করা আছে বিশেষ নির্দেশনা। তিনি তার অধীনস্থ সমস্ত পুলিশদেরকে নির্দেশনা দিয়ে কি বলছেন, পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত আদিষ্ট হয়ে নিম্নোক্ত বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা গেল। অর্থাৎ তার উপর আদেশ হয়েছে, আদেশ মানে সরকারের আদেশ। সেখানে কি বলছেন, কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট সংগঠনের যে সকল নেতাকর্মী এবং কর্মী জামিনে মুক্তির পর দলকে শক্তিশালী সংগঠিত বা মাঠ পর্যায়ে তৎপরতা প্রদর্শন করতে সক্ষম, তাদের জামিন হবার পরে অন্য মামলায় গ্রেপ্তার দেখাতে হবে। এখানে নবনীতা খেয়াল করবেন, এ কথা কিন্তু বলে নাই যে জামিন হওয়ার পরে যারা অ্যাক্টিভিটিস করতেছে তাদের, বলছে যে যারা অ্যাক্টিভিটিস করার জন্য সক্ষম, ক্যাপাবেল, তাদেরকে অন্য মামলায় গ্রেপ্তার করতে হবে, এবং রেফারেন্স দিচ্ছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে। তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাবিনেটের অংশ, স্বরাষ্ট্রমন্ত্রীর অধীনে পুলিশের আইজিপি। তাহলে এখনো যে ধারাটা তারা অব্যাহত রেখেছেন, ফলে তারা যে কথাটা বলছেন, আমরা দেখলাম যে বর্তমান যিনি আইনমন্ত্রী জনাব আসাদুজ্জামান, ওনার একটা ভিডিও কন্টেন্ট সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, উনি বলছেন যে কোনো আদর্শকে বাতিল করা যায় না, আমরা এটা নিষেধ করার বিপক্ষে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও বলছেন যে আমরা আওয়ামী লীগকে ব্যান্ড করার বিপক্ষে। তারেক রহমানের একাধিক ইন্টারভিউ আপনি যেটা বললেন তিনিও তাই বলছেন, কিন্তু আমরা কাজে কিন্তু সেটা দেখছি না। আমরা এই ক্ষেত্রে আমার মনে হয় যেটা, আমি সরি টু সে, যে তারেক রহমান নতুন সরকার গঠন করেছেন, তাকে তার নামকে ব্যবহার করে, নামের পিছনে যে জাতীয় অশ্লীল অশ্রাব্য শব্দ ব্যবহার করে জামাত এবং জামাত জোটের লোকেরা যেভাবে তারা হুঙ্কার দিচ্ছে, আচার-আচরণ করতেছে, তারা সেই স্টাইলটা যদি অব্যাহত রাখে, তাহলে তারেক রহমানের বর্তমান সরকারকে স্থিতিশীল রাখা, ইউনূসরা যে বিপন্ন অবস্থায় রেখে গেছে সেখান থেকে উত্তরণ করা, এটা সম্ভব হবে না। এখানে যদি ডেমোক্রেটিক এক্সারসাইজের সুযোগ করে দেয়, অর্থাৎ আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের অ্যালায়েন্স 14 দল এবং অন্যান্যদের কাজ করার সুযোগ করে দেয়, তাহলে একটা সুস্থ প্রতিযোগিতা হলে গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে, ঋতগৌরব পুনরুদ্ধার হবে। আর এই যে যারা মবের আশ্রয় নিয়ে গত 18 মাস যাচ্ছে তাই করছে, কোর্ট অঙ্গনকে ধ্বংস করছে, প্রধান বিচারপতি সহ অন্যদেরকে জোর করে তাড়িয়ে দিয়েছে, ম্যাজিস্ট্রেট কোর্টের ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অশোভন আচরণ করেছে, সেইটা অন্তত বন্ধ হতে পারে। তবে আমি খুব বেদনার সঙ্গে লক্ষ্য করেছি যে গতকালও 2 জন বিচারপতি, যাদেরকে মেধার দিক থেকে, যোগ্যতার দিক থেকে, অভিজ্ঞতার দিক থেকে অনন্য বলে সুপ্রিম কোর্টে দলমত নির্বিশেষে আইনজীবীরা মানববন্ধন করেছে, বিচারপতি মামনুন রহমান এবং বিচারপতি নাইমা হায়দার, তাদের রেজিগনেশন দিতে বাধ্য করা হয়েছে, এবং গতকাল মহামান্য রাষ্ট্রপতি সেই রেজিগনেশনটাকে একসেপ্ট করেছেন। এটা কিন্তু তারেক রহমান ক্ষমতায় আসার পরে। তাহলে ওনারা যে কথাগুলো বলছেন তার প্রতিফলন কিন্তু বাইরে আমরা দেখছি না। মানে তাহলে যে উনাদের যারা বিরোধী রাজনৈতিক পক্ষ, মানে যাদের বৈধতা আছে রাজনৈতিক কার্যক্রমের, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, তারা তো সরাসরি বলছেন যে আপনাদের ভোটে তারেক রহমান জিতেছে, না হলে তারেক রহমানের বিএনপির পক্ষে জয়লাভ করা কিছুতেই সম্ভব হতো না। এবং আমি দেখছিলাম যে তারা মানে ভারত এবং আওয়ামী লীগ এই দুইয়ের যোগসাজশে এবং এই শর্তে তারেক রহমানকে আপনারা জিতিয়ে দিয়েছেন যে তারেক রহমান জিতে এলে, বিএনপি সরকার এলে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারবে। এই হিসাবে কি, মানে এটাতে আপনারা বিশ্বাস করে কি একরকমের রাজনৈতিক ভাবে একটা প্রতারণার শিকার হয়েছেন? আপনারা সে কাজ করেছিলেন? না, প্রতারণার শিকার আমরা হইনি, বিএনপি প্রতারণার শিকার হয়েছে।
কারণ ইউনূস গভর্নমেন্ট বিভিন্ন সময় বিএনপিকে ক্যারট ঝুলিয়ে বিভিন্ন রকম প্রতিশ্রুতি দিয়ে আলটিমেট টার্গেট ছিল ইউনূসের তৈরি করা যে দলটা এনসিপি, যেটাকে জামাতের দ্বিতীয় ব্যক্তি ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের ভাষায় যেটা তাদেরই তৈরি করা দল, এবং এবি পার্টি যেটা জামাত থেকে বের হয়ে গিয়ে আরেকটা পার্টি করেছে, তাদের যে অ্যালায়েন্স, সেই অ্যালায়েন্সের খপ্পরে পড়েছে কিনা বিএনপি, এটা নিয়ে আমাদের প্রশ্ন উঠেছে। কারণ তারা এখন বলতেছে যে ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, বিএনপি বলতেছেন ইলেকশনটা ইঞ্জিনিয়ারিং হয়েছে, ডাক্তার শফিকুর রহমান হেরে গেছিল, নাহিদ হেরে গেছিল, তাদের ইঞ্জিনিয়ারিং করে জেতানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় নেত্রী নীলুফার চৌধুরী মনি পরিষ্কার ভাবে বলছেন তাদের দেয়া হয়েছে। সৈয়দ আসিফ আশরাফি পাপিয়া তিনি বলছেন যে 80টা আসন যে জামাত পেয়েছে এটা বিএনপি দয়া করে তাদের দিয়েছে। আবার জামাত বলতেছেন যে বিএনপি তাদের আসন নিয়েছে, এটা একটা ভাগাভাগির নির্বাচন হয়েছে, এখানে আওয়ামী লীগের কোনো পার্টিসিপেশনের প্রশ্ন ওঠে নাই। কে বেশি ভাগ নেবে, কাকে উত্তরপাড়া সাহায্য করবে, কাকে ইউনূসের ইঞ্জিনিয়ারিং বেশি সাহায্য করবে, সেই প্রতিযোগিতার ভিতর থেকে কেউ হেরেছে কেউ জিতেছে। আমরা কোনো ফাঁদে পা দেই নেই, ফলে আমরা কোনো প্রতারণার শিকার হইনি। তাহলে আপনাদের নেত্রী আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যে আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দের এক সভায় বলেছেন যে দেশে ফেরার প্রস্তুতি নিতে হবে, বা আপনারা তো আর চিরকাল দেশের বাইরে এই নির্বাসনের জীবনও কাটাতে পারবেন না, মানে পরিকল্পনাটা কি? তো তারেক রহমান কি আপনাদের এক রকমের শেষ আশা, শেষ ভরসা ছিলেন? দেখুন, তারেক রহমান আমাদের আশা ভরসা কিছুই না। আমাদের আশা ভরসা বাংলাদেশের সাধারণ মানুষ। কারণ বাংলাদেশের সৃষ্টির পূর্ব থেকে আপনি সে 1940, আমি 49 সালের ধারাবাহিকতায় বলবো না, যতগুলি আন্দোলন হয়েছে সব আন্দোলন সংগ্রামে আওয়ামী লীগের অ্যাসেট, আওয়ামী লীগের সম্পদ, শক্তি সবই ছিল সাধারণ মানুষ। বঙ্গবন্ধুর পাশে দাঁড়িয়েছিল সাধারণ মানুষ। পাকিস্তানিরা ফাঁসি দিতে পারে নাই পাকিস্তানের কারাগারে। আগরতলা ষড়যন্ত্র মামলায় মানুষের কারণে তারা বঙ্গবন্ধুকে ফাঁসি দিতে পারে নাই। 11 শেখ হাসিনাকে বিরাজনীতিকরণে দণ্ডিত করার চেষ্টা করে সেটা তারা পারেনি। সবকিছুতে আওয়ামী লীগের ভরসা মানুষ, সৃষ্টিকর্তা এবং সাধারণ মানুষ। ফলে তারেক রহমান আমাদের ভরসা না। তবে আমরা আশা করি, এখনো প্রত্যাশা করি যে অবৈধ ক্ষমতা দখলদার ইউনূস যে খারাপ কাজটি করে গেছে, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে এত জঘন্য, এত নিকৃষ্ট মানুষ দ্বিতীয়টিকে আছে কিনা জানি না। সে তার অ্যাসোসিয়েট আসিফ নজরুল সহ অন্যান্যরা, তারা যে খারাপ কাজটি করেছে, সেই জায়গার থেকে তারেক রহমান শিক্ষা নেবেন। তিনি গণতান্ত্রিক একটা আবহাওয়া যাতে সৃষ্টি হয় সেটা কাজ করবেন, এটা আমরা প্রত্যাশা করি। যদি তিনি সেটা না করেন, আমরা তো দেশের বাইরে না, আমরা বলতে বুঝিয়েছি আমরা কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তিরা দেশের বাইরে। আওয়ামী লীগের কোটি কোটি মানুষ কিন্তু দেশের অভ্যন্তরে। ফলে আওয়ামী লীগ দেশের ভিতরেই আছে, আওয়ামী লীগ দেশের ভিতরেই কার্যক্রম করে। আমরাও একটা পর্যায়ে দেশের ভিতরে যাব। আমরা দেখতে চাই যে আমাদের কিভাবে ডক্টর ইউনূস যে অবৈধভাবে বিচার ব্যবস্থাকে টোটালি আজ্ঞাবহ করে তার যা ইচ্ছা সেইভাবে যে সাজা দেওয়ার ব্যবস্থা করেছিল, নিজের সুবিধাটা নিয়েছিল। প্রসঙ্গক্রমে আর বলতে হয়, ওনার তো সাজা হয়েছিল, সেই সাজার মামলা কিভাবে উইথড্র হয়? আপনি অবনীতা ল ব্যাকগ্রাউন্ডের মানুষ, আপনি জানেন একটা জাজমেন্ট দেওয়ার পরে কোর্ট বিকাম ফাংটাস অফিসিও, অর্থাৎ রায় দেওয়ার পরে ওই বিচারকের কিছু করার থাকে না। তো লেবার কোর্টে ওনার রায় হয়ে যাওয়ার পরে সেই রায়ের বিরুদ্ধে আপিল করলেন, আবার সেই ট্রায়াল কোর্ট কিভাবে সেই সাজাকে প্রত্যাহার করে? আমার 40 বছরের কাছাকাছি ল প্রফেশনে আমি জীবনে কোনদিন শুনিনি যে রায় হয়ে যাওয়ার পর উনি আপিল করছে আর নিচের কোর্টের বিচারককে দিয়ে মামলা প্রত্যাহার করছেন। একইভাবে ইউনূসের দুর্নীতির মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানি চলা অবস্থায় নিচের কোর্ট থেকে মামলা প্রত্যাহার হয়ে যায়। এমন আজব ঘটনা পৃথিবীর কোথাও ঘটছে কিনা আমি জানি না। একই উপায়ে একটা মামলায় ওনার জাজমেন্ট হয়ে গেছে, বিচারপতি খুরশিদ আলম সরকারের প্রিজাইডিং বেঞ্চ, উনি ক্ষমতা আসার পরের দিন দেখলাম বিচারপতিরা বলছে যে না, আমরা রায় দেব না, ওপেন কোর্টে রায় দিয়ে দিয়েছেন। এভাবে নিজের বেনিফিটটা উনি নিলেও টোটাল জুডিশিয়ারিটাকে ব্যবহার করেছেন আওয়ামী লীগ সহ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের বিরুদ্ধে। আমরা আশা করছি যে উনি চলে যাওয়ার পরে যে বিচার ব্যবস্থা, অন্তত বর্তমানে যিনি প্রধান বিচারপতি আছেন জুবাইর রহমান চৌধুরী এবং তার যারা অর্গানে অন্যান্যরা আছেন, আইনমন্ত্রী যিনি এখন আছেন তিনি জুডিশিয়ারির সঙ্গে সম্পৃক্ত ছিলেন, লয়ার ছিলেন।
আমরা আশা করছিলাম যে এখানে হস্তক্ষেপ হবে না, সেই হস্তক্ষেপটা হবে না এটা আমরা এখন আশা করি, কিন্তু আমরা দেখছি বরিশালে হস্তক্ষেপ হয়ে বসে আছে। এর আগে আমরা দেখেছিলাম যে আসিফ নজরুল তার একজন ডেপুটি সেক্রেটারিকে দিয়ে প্রতিটি ডিস্ট্রিক্ট জাজের কোর্টে বলে দিতেন যে কাউকে বেল দেওয়া যাবে না। তৎকালীন অ্যাটর্নি জেনারেল, যিনি এখন আইনমন্ত্রী, তার ভূমিকাটা এরকম ছিল, কোর্টে গিয়ে সরাসরি বলতেন যে বেল দেওয়া যাবে না। মাজদার হোসেন মামলার যে 1 নম্বর পিটিশনার মাজদার হোসেন, তিনি আজ 3 দিন আগে একটা ইন্টারভিউ দিয়ে বলছেন যে জুডিশিয়ারির ইন্ডিপেন্ডেন্স বলতে কিছু নাই, এখন কোর্ট চলে আসিফ নজরুলের কথায়, কোর্ট চলে অ্যাটর্নি জেনারেল কথায়, এভাবে তিনি ইন্টারভিউ দিয়েছিলেন।